ওয়েলকাম এভরিওয়ান টু ভিশন WBCS। আজকে আমাদের সাথে রয়েছে শ্রীতমা মান্না ম্যাম। তিনি পিএসসি ক্লার্কশিপ ক্র্যাক করে সেক্রেটারিয়েটে কর্মরত রয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনার সময় দেওয়ার জন্য। ওয়েলকাম। থ্যাংক ইউ রিমা ম্যাম। থ্যাংক ইউ ভিশন WBCS আমাকে ইনভাইট করার জন্য, এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকের এই ইন্টারভিউটা শুরু করি। আমি জানি তোমরা সবাই জানতে চাইছো ম্যাম কোথা থেকে বিলং করেন, কোথায় তিনি জন্মেছেন, একটু যদি বলেন। তো আমি আহ, থাকি হচ্ছে ইছাপুরে, ব্যারাকপুর ইছাপুর গানশেল ফ্যাক্টরি, ওইখানে ইছাপুর। তো সেখানেই আমি জন্মেছি এবং আমার পড়াশোনা ক্লাস 12 অব্দি ওখানেই হয়েছে, নবাবগঞ্জ বালিকা বিদ্যালয় থেকে। আমি একদম বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছি। এরপরে আমি শ্রীরামপুর কলেজে কেমিস্ট্রি অনার্স নিয়ে গ্রাজুয়েশন করি। গ্রাজুয়েশন ইয়ার হচ্ছে আমার 2016। তারপর থেকেই আমি এই গভর্নমেন্ট সার্ভিসের যে পরীক্ষাগুলো হয় সেগুলো দিচ্ছি, এবং 2019 সালের MTS পরীক্ষা আমি দিয়েছিলাম। সেইটাই আমার প্রথম সরকারি চাকরি। এরপর থেকে আরো পরীক্ষা দিয়েছি, চাকরি পেয়েছি। তো এইভাবেই আমার লাইফটা ম্যাম, এখনো অব্দি। যেহেতু আপনি বললেন যে বেঙ্গলি মিডিয়াম থেকে আপনি পড়াশোনা করেছেন, এই ক্ষেত্রে একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করতে চাই। অনেক অ্যাসপিরেন্টসদের মনে এই প্রশ্নটা থাকে, এই ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম নিয়ে একটা বিবাদ আমরা দেখতে পাই। এখানে কি কোথাও আপনার মনে হয়েছে যে যারা ইংলিশ মিডিয়াম থেকে বিলং করে, যেই ছাত্রছাত্রী অ্যাসপিরেন্ট, তাদের হয়তো একটু বেশি সুবিধা হয়, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস এর জন্য সেটা হয়তো একটু অসুবিধার জায়গা, এটা কি কখনো আপনার মনে হয়েছে? সুবিধা অসুবিধা উভয় পক্ষেরই আছে। যেমন আমি যদি বলি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো, সেখানে প্রত্যেক পরীক্ষাতেই যখন আমরা মেন্স দিই তখন কিন্তু কম্পালসারি যে ল্যাঙ্গুয়েজ পেপারটা থাকে, সেখানে একটা থাকে ইংলিশ পেপার। সেখানে সবাইকে ইংলিশে লিখতে হয় ডেসক্রিপটিভ, আর একটা থাকে সেখানে বেঙ্গলি বা হিন্দি এই পরীক্ষাগুলো দিতে হয়। তো অনেক ক্ষেত্রে আমি দেখেছি যারা বেঙ্গলি পড়েনি বা হিন্দি অত ভালো জানে না, তারা কিন্তু ওই পেপারটা ক্লিয়ার করতে পারে। অপরদিকে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশোনা করেছে, তাদের একটা ভয় থাকে ওই ইংলিশ নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো ভয়টা স্বাভাবিক। যারা না না পড়ে থাকে কোনো নতুন সাবজেক্ট, সেটাই আমাদের কাছে ভয় মনে হয় প্রথমে, কিন্তু এই ভয়টা খুব সহজেই কাটিয়ে ফেলা যায়। আমি আমার নিজের ক্ষেত্রে দেখেছি যে কেউ যদি আহ ভালো করে অন্তত 3 মাস প্রিপেয়ার করে, তাহলে কিন্তু তার ইংলিশ অনেক ইমপ্রুভ করে যাবে। তো ভয় পাওয়ার কিছু নেই। একদমই। তোমরা যারা এই মুহূর্তে এই সেশনটা দেখছো, ম্যাম নিজেই বললেন অনেকেই প্রশ্নটা করে, যেহেতু আমরা বেঙ্গলি মিডিয়াম থেকে হয়তো আমাদের একটু বেশি অসুবিধা, যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস তাদের হয়তো একটু সুবিধা রয়েছে, তা কিন্তু নয়। সুবিধা অসুবিধা উভয় রয়েছে। আরেকটা প্রশ্নে আসি ম্যাম, আপনি বললেন আপনি কেমিস্ট্রি নিয়ে গ্রাজুয়েশন করেছেন, তো আগেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এই ক্ষেত্রে আপনার কি মনে হয় এই সায়েন্স আর্টসেরও একটা বিশাল বড় বিবাদ আমরা দেখতে পাই? অনেকে বলে আর্টস সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে হয়তো একটু বেশি সুবিধা হচ্ছে, আবার অনেকে বলে যে না, যাদের ম্যাথস স্ট্রং, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, তাদের হয়তো এই কম্পিটিটিভ এক্সামিনেশনে একটা সাহায্য হয়ে যায়। এই ক্ষেত্রে আপনার কি মতামত? ম্যাথস যেটা আসে অন্তত আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষায়, সেখানে কিন্তু 10th লেভেলের ম্যাথস আছে। তো ওই ম্যাথস সবাই করেছে, যারা আর্টস নিয়ে পরবর্তীতে পড়েছে তারাও করেছে, যারা সায়েন্স নিয়ে পড়েছে তারা তো করেইছে। এবার যারা আর্টস নিয়ে পড়েছে তাদের সমস্যা হয়, তারা 10th-এর পরে আর ম্যাথস করে না, তারা সম্পূর্ণভাবে ডিট্যাচড হয়ে যায় ওই সাবজেক্টটা থেকে। তাই তারা গ্রাজুয়েশন বা মাস্টার্স কমপ্লিট করে আবার যখন ম্যাথস করা শুরু করে, তাদের মনে হয় তারা সব ভুলে গেছে, তাই ভয় পায়। কিন্তু কেউ যদি 10th অব্দি ম্যাথসে ভালো হয়, ভালো করে তার বেসিক্স ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর যারা সায়েন্স নিয়ে পড়েছে তাদের একটা ব্যাপার, তাদের আবার নতুন করে পলিটি, ইকোনমি, হিস্ট্রি সবকিছু পড়তে হয়। তো এখানেও আমি বলবো যে প্রোজ অ্যান্ড কনস দুজনেরই আছে। এবার সায়েন্স সায়েন্স যারা পড়ে, মানে ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি যারা পড়ে, সেখানে সিলেবাসটা না খুব ভাস্ট হয় এবং অনেক রকমের জিনিস থাকে। মানে
একটা পুরো সাবজেক্টের ভিতরেই বিভিন্ন টপিক থাকে, তার সাব টপিক থাকে, তাই জন্য তাদের ওই একটা মেন্টাল ফ্লেক্সিবিলিটি থাকে যে ঠিক আছে আমরা এইটা থেকে এইটা জাম্প করে যাব, এটার সাথে ওইটা কানেক্ট করতে পারবো। তাই জন্য আমার মনে হয় তাদের ওই ভয়টা কম লাগে। কিন্তু আমি কিন্তু অনেক দেখেছি আমার জুনিয়র্সদের, তারা ক্লিয়ার করতে পারছে না। তারা সায়েন্সের খুব ভালো স্টুডেন্ট, কিন্তু তারা জিএস এর সাবজেক্ট গুলো, স্পেশালি যে হিস্ট্রি, পলিটি, ইকোনমি বা অনেক ক্ষেত্রে ইংলিশ, তারা আয়ত্তে আনতে পারছে না বলে তারা কিন্তু কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে পারছে না। এটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। তুমি একদমই ম্যাম, এই কথার সাথে আমিও এগ্রি করব। আর অঙ্কটা মনে হয় পুরোটাই প্র্যাকটিস। যে হ্যাঁ, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হবে কিন্তু যথাযথভাবে অঙ্ক প্র্যাকটিস করবে না, সেও কিন্তু না, কম্পিটিটিভ এক্সামিনেশনে অঙ্কে ভালো স্কোর করতে পারবে না বা রিজনিং এ ভালো স্কোর করতে পারবে না একেবারে। এখান থেকে আরেকটা প্রশ্নে আসি, যে গভর্নমেন্ট সার্ভিস নিয়ে চিন্তাধারা, যেটা বললেন কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা, কিন্তু তারপরে এই যে গভর্নমেন্ট সার্ভিস করব, এই চিন্তাধারাটা কখন এলো? এটা কি গ্রাজুয়েশনের অনেক পরে, নাকি ছোটবেলা থেকে এই স্বপ্ন? কখন এটা মনে করলেন? অ্যাকচুয়ালি আমার বাবা একটি কেন্দ্রীয় সরকারের পিএসইউ তে চাকরি করতেন। তো সেই জন্য গভর্নমেন্ট সার্ভিসে থাকলে তার লাইফস্টাইল কেমন হয় বা তার সুবিধা কি অসুবিধা কি সেগুলো আমি জানতাম। তো এগুলো জানার ফলে প্রথম থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি আহ, যে চাকরি করি সেখানে আমার প্রেফারেন্স থাকবে গভর্নমেন্ট সার্ভিসে আমি যাব। এবার সেটা আমি টিচিং লাইনে যাব না আমি সিভিল সার্ভিস দেব, সেগুলো আমার তখন অতটা ক্ল্যারিটি ছিল না। কিন্তু যেহেতু আমি আমার বাবাকে দেখেছি, সেই জন্য আমি বরাবরই জানতাম যে গভর্নমেন্ট সার্ভিস করলে তার পার্কস কি কি থাকে বা তার যে ড্রব্যাক সেগুলো আমি জানতাম। তো সেই জন্য আমি এই ডিসিশনটা নিয়েছি। মানে ছোটবেলাতে পারিবারিক একটা ইনফ্লুয়েন্স ছিল, হ্যাঁ, আর হ্যাঁ, নিজের মন থেকে সেটা কখন মনে করলেন যে এইটাই হচ্ছে আমার ট্রু কলিং? মানে সেটা কি আরেকটু গ্রাজুয়েশনের পর থেকে? হ্যাঁ, গ্রাজুয়েশনের পর থেকেই। তার কারণ গ্রাজুয়েশন করার পরে এখন আমি যদি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে চাই তাহলে আমাকে মাস্টার্স করতে হতো। বা হুম। আরেকটা অপশন থাকে, যেটা হচ্ছে যারা কেমিস্ট্রি পড়ে তাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় রাজাবাজার সায়েন্স কলেজ থেকে, সেই করে। এবং অনেকেই সেই লাইনে গিয়েছে। হুম। কিন্তু আমি অতটা মানে আমি কেমিস্ট্রি অনার্স কমপ্লিট করার পরেই আমি বুঝেছিলাম যে কেমিস্ট্রি পড়তে আমার ভালো লাগে, কিন্তু কেমিস্ট্রি নিয়ে বা এই ফিল্ডে আমি সারা জীবন কাটিয়ে দেবো অতটাও আমার ভালো লাগে না, যে আমি পিএইচডি করব বা এইটা নিয়েই আমি পড়ে থাকবো। আমার অতটাও ভালোবাসা নেই কেমিস্ট্রি পার্টিকুলারই সাবজেক্টটার প্রতি। তো সেই জন্যই আমি ঠিক করি যে মোর জেনারেল যেটা, যে গভর্নমেন্ট সার্ভিস, আমি ওই দিকেই প্রিপারেশনে মন দিই এবং ওই দিকেই আমি তারপরে এখন চাকরি করছি। থ্যাংক ইউ ম্যাম, এত অনেস্টলি বলার জন্য। যে কেমিস্ট্রি নিয়ে আমি পড়াশোনা করেছি বটে, কিন্তু আমার মনে হয়নি যে সারা জীবন এই ফিল্ডে আমি টিকে থাকতে পারবো। যেটা আমার মনে হয় প্রচুর এরকম স্টুডেন্টস রয়েছে যারা এই মুহূর্তে চাকরি করতে করতে পড়াশোনা করছে। তাদের কোথাও হয়তো মনে হচ্ছে যে এই চাকরিটা তাদের জন্য নয়, এই ফিল্ডটা তাদের জন্য নয়। আহ এটা কিন্তু নিজের মনের কথা শুনে আপনি এগিয়ে গেছেন এবং ফাইনালি অফকোর্স সাকসেসফুল হয়েছে। তো যারা এই সময় এই ইন্টারভিউটা ম্যামের দেখছো, তোমাদেরকেও কিন্তু নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, আর নিজের মনের কথাটা ডেফিনেটলি শুনতে হবে। আর এই ক্ষেত্রে ম্যাম আমি একটু আপনার জার্নিটা সম্বন্ধে জানতে চাইবো, যে প্রথম কবে ক্র্যাক করলেন, কিভাবে প্রেপারেশনটা শুরু হলো? কারণ ডিসিশন নেওয়া একরকম, তারপর সেই ডিসিশনের ওপর কাজ করাটা কিন্তু কমপ্লিটলি একটা আলাদাই জার্নি। 2016-তে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়। তারপরেও আমার অ্যাকচুয়ালি কোনো গাইডেন্স সেইভাবে ছিল না। তার কারণ আমার যে কাজিনসরা আছে তারা সকলেই ইঞ্জিনিয়ারিং করেছে, করে তারা সেই ফিল্ডে রয়েছে। কেউ আইটিতে আছে, কেউ সিভিলস ইঞ্জিনিয়ারিং করেছে। আর আমি যখনই টিচারদের কাছে যাই, মানে আমার প্রফেসরদের কাছে যাচ্ছি, তারা বলছে না কেমিস্ট্রি নিয়েই পার্সিউ করো। অ্যাকচুয়ালি আমার কেমিস্ট্রিতে রেজাল্ট খুব ভালো ছিল, কিন্তু আমার অতটা ভালো লাগতো না পড়তে, যে এটা নিয়ে আমি পাগলের মতো সারাক্ষণ থাকবো। সেই জন্য তারা আবার রেজাল্ট থেকে বলতো যে রেজাল্ট যখন ভালো আছে তাহলে এটাই পার্সিউ করো, মাস্টার্স করে নাও। তো সেই জন্য সেরকম কোনো গাইডেন্স ছিল না। তো যাই হোক, আমি ইন্টারনেট থেকেই যখন খবর পেলাম, তারপর বিভিন্ন ইউটিউবে চ্যানেল সার্ফ করতাম, সেইগুলো দেখে প্রথম আমি 2017-তে সিএইচএসএল পরীক্ষার ফর্ম ফিল আপ করি।
এবং তার প্রিলিমিনারিতে বসে আমার প্রিলিমিনারি কিন্তু তখনই ক্র্যাক হয়ে গিয়েছিল, যেহেতু আমার ইংলিশ আর ম্যাথস আর রিজনিংটা ঠিকঠাক ছিল, তাই প্রিলিমিনারি আমি কোনো রকমে ক্র্যাক করতে পেরেছিলাম। তখনও আমার জিকে একদম জিরো, কারেন্ট অ্যাফেয়ার্স একদম জিরো, জাস্ট ওই তিনটের উপর ভরসা করে আমি প্রিলিমিনারি ক্র্যাক করতে পেরেছিলাম, কিন্তু ওভারঅল আমি পারিনি। তারপরে যখন আমি অনেকের কাছে সাজেশন চাইছি, কেউ বলছে সব পরীক্ষা দাও, ব্যাংকের পরীক্ষা দাও, তো এই রকম ভাবেই আমার সময় কেটে যায়। 2018 সালে আমাকে আমার মামা একজন টিচারের কাছে নিয়ে যান। অ্যাকচুয়ালি উনি টিচার না, উনি মোর অফ আ মেন্টর। উনি গাইড করে দেন। তো উনি আমার সাথে কথা বলেন, কথা বলে উনি আমাকে সাজেস্ট করেন যে আমি যেন পিএসসির আগে টার্গেট করে এগোই। উনি আমাকে লিখতে দিয়েছিলেন ডেসক্রিপটিভে, যেরকম টপিক দিয়ে লিখতে দেওয়া হয় পিএসসি তে। তো সেই লেখা ওনার ভালো লেগেছিল বলে উনি বলেছিলেন, আমি বলেছিলাম যে আমার জিকে অতটা স্ট্রং নয়, তো উনি বলেছিলেন যে হয়ে যাবে। তো তখন থেকে আমার প্রিপারেশনটা একটা স্ট্রিম লাইন হয়। এবং তারপরে এই যে 2018-তে আমি ওনার কাছে পড়া শুরু করি, মানে যেতাম গাইডেন্সের জন্য। এবং 2018-ই কিন্তু যে মিসলেনিয়াস এক্সামিনেশন আমি দিয়েছিলাম, সেইটা আমার হয়ে যায়। 2018-19 মানে ওই ওই পিরিয়ডে যে মিসলেনিয়াসটা হয়েছিল সেইটাতে আমি পাশ করে যাই। এবং একবার যখন কোনো অ্যাসপিরেন্টের যে প্রস্তুতি একটা অপটিমাম লেভেলে চলে আসে, তখন তার পর পর ক্র্যাক হওয়া শুরু হয়ে যায়। তো আমারও সেটা হয়েছিল। আমি 2019-এর এমটিএস দিয়েছিলাম। সেই এমটিএস এর রেজাল্ট যেহেতু তাড়াতাড়ি বেড়ে গিয়েছিল, তাই আমি জয়েন করেছিলাম মাল্টিটাস্কিং স্টাফ এসএসসি। তারপরে মিসলেনিয়াস হলো, সেটাও দুবার পাশ করেছি। তারপর ক্লার্কশিপ যখন বেরোলো, ক্লার্কশিপে আমার র্যাঙ্ক খুব ভালো হয়েছিল। আমার মনে পড়ছে যে ওয়েস্ট বেঙ্গলে আমার 4th র্যাঙ্ক হয়েছিল। আর যে এই যে আমাদের পার, যেটাকে আমরা বলি সেক্রেটারিয়েট ক্যাডারের যে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, সেখানে আমার 1 নম্বর র্যাঙ্ক ছিল। তো সেই জন্য আমি আর কিছু না ভেবে আমি ক্লার্কশিপটাই জয়েন করে যাই। এছাড়া আইসিডিএস, তারপরে আইবিএসিআইও, একটা সময় আমি প্রচুর পরীক্ষা দিয়েছি, আমার মনে আছে। মানে আর কিছু আমার করার ছিল না, তো আমি পরীক্ষায় পরপর দিতাম, এবং আমার নেশা হয়ে গিয়েছিল পরীক্ষা দেওয়া। মানে এটা খুব অবাক, মানে লোকে বলে যে পরীক্ষা দেওয়ার কি নেশা, মানে আমার মনে হতো কোনো একটা ফর্ম বেরোলেই আমি ভরে দিয়ে আমি পরীক্ষা দিতে যাব। এবং যেহেতু আমি পরীক্ষার হলে বসেও অনেক সলভ করতে পারতাম, ক্র্যাক হচ্ছিল, তাই ওই কিকটা আমি পেয়ে গিয়েছিলাম। ওই পরীক্ষা দেওয়ার আমার একটা হ্যাবিট হয়ে গিয়েছিল, প্রত্যেক রবিবার সকালবেলা পরীক্ষা দিতে যাওয়া। তো সেটা এখন আর নেই, ওই হ্যাবিটটা। এখন আমি পরীক্ষা দিচ্ছি না, কিন্তু এইরকম প্রায় 6-7টা চাকরির পরীক্ষা পর পর আমি ক্র্যাক করছি। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এটাও কিন্তু একটা অ্যাসপিরেন্টসদেরকে বুঝতে হবে, যেটা ম্যাম বললেন, একবার প্রেপারেশন সেই চূড়ান্ত জায়গায় চলে গেলে তারপরে কিন্তু পর পর সাকসেস পাওয়া যায়। আর এই ক্ষেত্রে আমি একটু আবার ব্যাকে আসবো, যেখানটাতে আপনি বলছেন যে আপনার আশেপাশে সবাই মোটামুটি ইঞ্জিনিয়ারিং করে ফেলেছে, তার মানে তারা অলরেডি কর্মরত, তখন একটা ঠিকঠাক স্যালারি পাচ্ছে, তারা সোসাইটিতে একটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে। আর যেটা আমাদের বাঙালি পরিবারে চিন্তাধারা হয়, ইঞ্জিনিয়ারিং করার পর চাকরি হয়ে যাওয়া মানে সে সেটেল হয়ে গেল। বাট তখনও আপনি গ্রাজুয়েশনের পর কিন্তু তথাকথিত ভাবে সেটেল নন, তাহলে একটা সোসাইটির প্রেশার, যেটা আমার মনে হয় হুম। প্রত্যেকটা অ্যাসপিরেন্ট এই জার্নিতে ফিল করে। কারণ এই পরীক্ষার প্রসেসটা একটা টাইম সাপেক্ষ ব্যাপার, একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই সময় সেই প্রেশারটা আপনি কিভাবে ডিল করছেন, বা সেই প্রেশারটা কি ফিল করেছেন কখনো? সেই লো ফেজ এসেছে? অবশ্যই এসেছে। এবং শুধু আমি, আমার ফ্যামিলি ভীষণভাবে প্রেশারাইজড হয়েছে যে এখনো, ও তো পড়াশোনায় ভালো ছিল, একাডেমিক্সে এত ভালো স্কুল কলেজে, তাহলে এখনো চাকরি পাচ্ছে না কেন? এবার যারা সরকারি চাকরির পরীক্ষা দেয় না, তারা টাইম লাইনটা কখনো বুঝতে পারে না যে কতটা সময় লেগে যায় জাস্ট একটা রাউন্ড কমপ্লিট হতে। এমনি যে প্রাইভেট কোম্পানিতে কি, ওরা অ্যাড বের করে, ওদের ইন্টারভিউ হয় এবং বিকেলের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়। যেদিন ইন্টারভিউ শেষ হয় বিকেলে রেজাল্ট বের করে দিচ্ছে যে কে কে পাচ্ছে। তো ওরা হয়তো ভাবতো এরকমই হয়, হয়তো পরীক্ষা দিয়ে এলো সঙ্গে সঙ্গে 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে। এবং মাকে প্রশ্ন করতো, বাবাকে প্রশ্ন করতো,
একটা সময় এমন হয়েছিল যে আমি বাড়ি থেকে বেরোতাম না, আমি কোনো সোশ্যাল গ্যাদারিং এ যেতাম না, কারণ যেখানেই যেতাম একই প্রশ্ন করতো যে কি রে, কত দূর, এখন কি করছিস, কবে পাবি। তো এবার তাদের ক্ষেত্রে তারা হয়তো খারাপ ইন্টেনশন নিয়ে করতো না, কিন্তু আমার জিনিসটা ভালো লাগতো না, আমার খারাপ লাগতো, তাই আমি বেরোনো বন্ধ করে দিয়েছিলাম। বা বন্ধুদের যে আমার গ্রুপ ছিল স্কুল থেকে, যারা আমরা একসাথে ছিলাম, তাদের সাথেও আমি অতটা বেরোনো মানে আমি কমফোর্টেবল ফিল করতাম না, কারণ ওরা এক একরকম মজা করছে বাইরে গিয়ে একদম ফ্রি ভাবে। আমার সেখানে বারবার মনে হচ্ছে যে আমাকে বাড়ি গিয়ে পড়তে হবে, আমাকে চাকরি পেতে হবে। তো এই নেগেটিভিটিটা আমি ওদের মধ্যে ছড়িয়ে দেবো কেন? সেই জন্যই আমি তখন একেবারে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। আমি পড়াশোনা করতাম, আমি পুজোর সময়তেও বেরোতাম না। আমার ইচ্ছা হলে আমি ওই একটু টিভি থেকে কোথায় কি ঠাকুর হয়েছে এগুলো দেখে নিলাম, এইরকম করতাম। আর আমার মা বাবাকে বেরোতে হতো, তো ওরা অনেক প্রশ্ন ফেস করেছে, উত্তর দিয়েছে। তো এই সময়টা সকলের জীবনেই আসে, এবং একটা আমার মনে হয় যে এই ক্ষেত্রে এটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা সময় যে কোনো অ্যাসপারেন্ট এবং তার ফ্যামিলির জন্য, যে কে আসলে আমার ভালো চায় আর কে ভালো চায় না, কে আমাকে আমার পাশে থেকে আমায় স্ট্রেংথ দিচ্ছে, আমায় গাইড করছে, আর কে জাস্ট এমনি হেয় করছে, সেটা বুঝে যায়। কারণ যেই তুমি চাকরি পেয়ে যাবে, তখন আবার অন্যরকম দেখবে দেখবে যে যারা এতদিন প্রশ্ন করতো কিরে পেলি চাকরি, কিরে পেলি চাকরি, তারা কিন্তু তোমার চাকরি পাওয়ায় অতটা খুশি নয়, অতটা উৎসুক নয়, তারা তারা তখন তোমার সাথে কথা বলছে না। তো এই ফেজ গুলো প্রত্যেকের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলোই আমাদের অ্যাকচুয়ালি ম্যাচিওর করে, বড় করে। যে স্টুডেন্ট লাইফ থেকে আমরা এবার ফুল ফ্লেজেড, আমরা এতদিন মা বাবার দায়িত্বে ছিলাম, এরপরে আমাদের ফ্যামিলি হবে, আমরা দায়িত্ব নেব। তো এই যে ব্রিজটা, সেটা এই ধরনের ইনসিডেন্ট দিয়েই তৈরি হয়। একেবারেই একেবারেই এই জার্নিটা মানে প্রত্যেকটা অ্যাসপিরেন্ট মানে যারা প্রিপারেশন নিচ্ছে এই মুহূর্তে ইন্টারভিউটা শুনছে, আমি জানি তাদের লাইফেও এখন প্রচুর স্ট্রাগল, একটা সোসাইটাল প্রেশার, আর নিজের মনের মধ্যে একটা ডাউট কবে হবে কি হবে। কিন্তু এই টানেলের শেষে তোমরা যদি ধরে রাখতে পারো, ডেফিনেটলি লাইট রয়েছে। কিভাবে নিজেকে মোটিভেটেড রাখতেন ম্যাম, একটু যদি বলেন। মোটিভেটেড, অ্যাকচুয়ালি মোটিভেশন চাকরি পাওয়াটাই, চাকরি পাবো, নিজে এস্টাবলিশড হব, এইটাই আমার কাছে মোটিভেশন, এইটাই আমার এন্ড। ইনফ্যাক্ট এটা সকলের ক্ষেত্রে হয়তো অ্যাপ্লিকেবল নয়, কিন্তু আমি একটা আমার পার্সোনাল কথা শেয়ার করব যে অনেকে বলে না যে আমি মাইনে পেয়ে এটা কিনবো, আমি প্রথম মাইনে পেয়ে এটা করব ওটা করব। আমার কিন্তু সেরকম কিছু নেই, আমি মাইনে পাই, আমার ব্যাংকে ক্রেডিট হয়, ওটাই আমার আনন্দ। সবাই বলে যে তোর খরচা কর এ কর, তুই কি কিপটে। আমি আমি কিপটে নই, মানে আমার কাছে ওইটাই এন্ড, এবং এন্ডটাই আমার মোটিভেশন, যে এই প্রিপারেশনটা করে নিলে আমি চাকরি পাবো, এটাই আমার এবং হ্যাঁ, একটা জিনিস কি, যে আমার মা বাবা একটা শান্তি পাবে, আমার ফ্যামিলি একটা শান্তি পাবে, তাদের আর এই প্রেশারটার মধ্যে দিয়ে যেতে হবে না, এটাই ব্যাস। এটাই আমার কাছে মোটিভেশন রাদার। আমি কিন্তু কখনো কোনো মোটিভেশনাল স্পিকারের যে বিভিন্ন কনফারেন্স হয় সেখানে যাওয়া বা মোটিভেশনাল স্পিচ শোনা, এগুলো আমি কখনো করিনি, তার কারণ আমার প্রয়োজন বোধ হয়নি। যাদের প্রয়োজন হয় তারা শোনে। আমি টপার টক্স দেখতাম, যারা আর কি, যেখানে আর কি প্রপারলি স্ট্র্যাটেজি কি কি বই ফলো করা হয়েছে, এই জিনিসগুলোই আমি শুনতাম। মোটিভেশন আলাদা করে আমার অতটা দরকার হয়নি। একদমই নিজের মোটিভেশনটা নিজের ভেতর থেকে ডেরাইভ করতে হবে, বাইরে থেকে মোটিভেশন আনাটা কিন্তু খুব ডিফিকাল্ট। সেটা হয়তো ক্ষণিকের জন্য থাকে, কিন্তু সেটা চিরস্থায়ী নয়। যেই মোটিভেশনটা ভেতর থেকে আসবে, সেটাই কিন্তু তোমাদের জীবনে তোমাদের এই জার্নিতে তোমাদের সাহায্য করবে। যেটা ম্যাম খুব সিম্পল ভাবে বললেন যে স্যালারিটা ক্রেডিট হওয়াটাই মোটিভেশন, ওটা নিয়ে কি করব সেটা তো পরের কথা। কিন্তু এই যে আমি পরিবারের একটা খেয়াল রাখতে পারছি, এটাই একটা বিশাল বড় মোটিভেশন। ম্যাম, পরিবারের কথা যখন আসছে তখন জানতে চাইবো, আপনি যেটা বললেন যে ফ্যামিলিকেও ফেস করতে হয়েছে, যখন সোসাইটি জিজ্ঞেস করছে যে মেয়ে এত ভালো পড়াশোনায় এত ভালো মার্কস পেয়েছে কিন্তু চাকরি করছে না কেন, ফাইনালি যখন নিজের নামটা দেখলেন তখন কেমন লাগলো, হুম। ফ্যামিলির কিরকম লাগলো? আমি আমার নামটা যখন প্রথম দেখলাম, অ্যাকচুয়ালি মিসলেনিয়াস এর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, মিসলেনিয়াসে ওরা আগে থেকে মার্কস দিয়ে দেয়।
কাট অফ আর আমার স্কোর দিয়ে দিয়েছিল, তো আমি জানতাম যে আমি পাবো। কোথায় পাবো, কারণ এসএসসি তো একটা কেন্দ্রীয় সরকারের পরীক্ষা, তো বাইরে পাঠিয়ে দেবে কিনা সেটা ছিল। তো আমি যখন দেখলাম আমার ওয়েস্ট বেঙ্গলে হয়েছে আমি হ্যাপি ছিলাম। আমার যে মিসলেনিয়াসের যখন রেজাল্ট এলো বা ক্লার্কশিপের যখন রেজাল্ট এলো, তখন আমি দেখেছিলাম যে আমি পেয়ে গেছি, এবং সেটা গিয়ে আমি মাকে বললাম, বাবাকে বললাম, তখন মা বাবা ভীষণ খুশি হয়েছিল। মা বাবা কিছু রিলেটিভসদের ফোন করলো, ব্যাস এইটুকুই, আর কিছু না। মানে সেই রকম যেহেতু আমার আমার নিজের ভিতরে এক্সাইটমেন্টটা সেরকম নেই, তাই হয়তো আমার মা বাবা বাইরে অনেককে বলেছে, কিন্তু আমি না একটা জিনিস বলে দিয়েছিলাম মা এবং বাবাকে, এবং বাকি যাদের বলেছি তাদেরকে, আমার পিসিরা আমার পাশেই থাকে, যে বেশি কারোকে বলার দরকার নেই। তার কারণ অনেকেই আছে যারা এখনো এই স্ট্রাগলটার মধ্যে দিয়ে যাচ্ছে, তো তাদের কাছে গিয়ে বললে কেউ হয়তো মোটিভেটেড হবে, আবার কেউ ডিমোটিভেটেড হয়ে যাবে। সুতরাং দরকার নেই, কেউ যদি শুনে জিজ্ঞাসা করে যে কোথায় চাকরি পেয়েছে কিরকম ইয়ে, সেটা বলো, কিন্তু বেশি কারোকে বলতে যেও না। কারণ আমার নিজেরই ছোট ভাই আছে, আমার দাদা আছে, তারা তখনও পড়াশোনা করছিল, কাজিনস আর কি। তো তাদের তখনো হয়নি, তো আমি বলে দিয়েছিলাম যে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমি যেহেতু এই ফেজটার মধ্যে দিয়ে গেছি, তাই এই সেন্সটা আমার চলে এসেছিল যে আমি পেয়েছি, সেটা আমি নিজের ভিতর থেকে সেলিব্রেট করব, নিজের বাড়িতে থেকে, নিজের একদম ক্লোজ নিট ফ্যামিলি তাদের মধ্যে, কিন্তু সকলকে জানানো বা ফেসবুকে বিশাল বিশাল পোস্ট দেয়া সেগুলো আমি করিনি। অ্যাবসলিউটলি ম্যাম, আমি এরকম অনেক সেশনস অনেক টপারদের সাথে নিয়েছি, বাট আপনার এই সিম্পলিসিটি সত্যি মানে আই এম শিওর অ্যাসপিরেন্টস এর কাছেও পৌঁছে যাচ্ছে, আমার মনকে তো ডেফিনেটলি ছুঁয়ে যাচ্ছে। কারণ আমরা আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আহ যতটুকুই যে অ্যাচিভ করি সেটার সাথে সাথে লোককে একটা জানিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা থাকে। সেখানে আপনি যেভাবে অন্যের কথা চিন্তা করে, যে আপনার স্ট্রাগলটাও সেই সময় শেষ হয়েছে, কিন্তু আপনি নিজের স্ট্রাগলের বেশি তখন চিন্তা করছেন যে পাশাপাশি যারা রয়েছে তাদের স্ট্রাগল তো তখনও চলছে, তাদের হয়তো ডিমোটিভেটেড লাগলো বা তাদের মনে হলো যে আচ্ছা সে পেয়ে গেল, আমি এখনো পেতে পারলাম না। এই চিন্তাধারাটা কিন্তু সত্যি মানে আপলোড করার মতো এক্সেলেন্ট। আর Thank এই you. ক্ষেত্রে জিজ্ঞেস করব, কারণ পড়াশোনা নিয়ে আবার আমরা ফিরে আসি, যে টাইম ম্যানেজমেন্ট আপনি তো বললেন কাজ করছেন, সেই সময় করতে করতে আবার প্রেপারেশন নিচ্ছেন, আবার আহ, পুরো এই প্রসেসটাতে আপনি টাইমটা কিভাবে ম্যানেজ করলেন যখন আপনি কাজ করছেন না তখন, আর পরবর্তীকালে যখন কাজ করতে করতে আবার পড়াশোনাটা কন্টিনিউ করছেন তখন, একটু টাইম টেবিল টাইম ম্যানেজমেন্ট নিয়ে যদি কথা বলেন। যখন কাজ করতাম না তখন তো টাইমই টাইম, তখন আর টাইম ম্যানেজমেন্ট মানে হচ্ছে টাইমটা ওয়েস্ট না করা, কিভাবে এতটা টাইম রয়েছে। তো সকালে উঠতাম, উঠে আমি অ্যাকচুয়ালি, যেহেতু আমি ছোটবেলা থেকে অতটা নিউজ পেপার পড়িনি, কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাপারে অতটা ইয়ে ছিলাম না, তো কারেন্ট অ্যাফেয়ার্স আমাকে খুব ভুগিয়েছিল। তাই জন্য আমি কারেন্ট অ্যাফেয়ার্স এ জোর দিতাম। আমি দা হিন্দু পড়া শুরু করেছিলাম, আমি দা হিন্দু পড়তাম, এবং সেই জিকে জিএস এগুলোতে আমার অনেকটা সময় যেত। আর আমি বললাম যে আমি একজন মেন্টরের কাছে যেতাম সোদপুরে, তো তিনি বলে দিতেন যে এই উইকে এই এই টপিক গুলো, প্রত্যেক সাবজেক্টের এই টপিক গুলো কাভার করতে হবে। তো আমি সেইটা করতাম। সেই টপিক কভার করার পরে আমি মক্স দিতাম। আমি মনে করি যে বইয়ের সাথে সাথে মক্স দেয়া খুব ইম্পর্টেন্ট। মক টেস্ট যে দেয় না, তার পক্ষে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করা খুব কঠিন হয়ে যাবে। হ্যাঁ, হয়তো একটা দুটো উদাহরণ থাকতে পারে যে আমি তো কখনো মক্স দিইনি, তাও আমি করেছি, কিন্তু সেটা 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 এক্সেপশন, সেটা এক্সাম্পল হিসেবে ধরা উচিত না। মক্স দেয় আমি এমনও আমার মনে আছে যে আহ পরীক্ষার 1 মাস আগের থেকে আমি প্রতিদিন মক্স দিতাম। তখন আমি পড়তাম কম, মক্স দিতাম বেশি। তো টাইম ম্যানেজমেন্ট এইভাবেই হতো, সকালে আমি উঠতাম, উঠে আমাকে বাড়িতে তখন কোনো কাজ আমাকে করতে হতো না, তো আমি খেয়ে দিয়ে পড়তে বসে যেতাম। জাস্ট নিজের ওই যে স্নান করা, চুল আঁচড়ানো এইগুলো বাদ দিয়ে বাকি পুরো সময়টা আমি পড়াশোনায় দিতাম। যখন চাকরি পেয়ে গেলাম তখন টাইমটা অনেক কম হয়ে গেল আমার হাতে। তো তখন আমি কি করতাম, আমি ট্রেনে করে যখন যেতাম সেই সময়ও আমার ফোনে কিছু থাকতো, মাটিরিয়ালস, পিডিএফও থাকতো, আবার অনেক ভিডিও আমি ডাউনলোড করে নিতাম, সেই ভিডিওগুলো আমি শুনতে শুনতে ট্রেনে যেতাম। অফিসে গিয়ে লাঞ্চ টাইমে আমি পড়তাম।
আর বাড়ি আসতাম যখন, সেই সময়টা আমি পুরোটাই পড়াশোনা করতাম, কিন্তু বাই দ্য টাইম আমার বেসিক্স অনেক ক্লিয়ার হয়ে গিয়েছিল, আমার অনেকটা মেটেরিয়াল তৈরি হয়ে গিয়েছিল, সেই জন্য বেশি সময় দিতে হয়নি। প্রথম থেকে যারা চাকরি করতে করতে শুরু করে একদম নতুন, তাদের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হতে পারে, কিন্তু একবার প্রিপারেশন হয়ে যাওয়ার পর চাকরি করতে করতে করাটা অতটা টাফ না। এই ক্ষেত্রে আমি জানি অনেক স্টুডেন্টই জানতে চাইবে যে কত ঘন্টা আপনি পড়তেন। আপনি পুরোটাই বললেন, কিন্তু স্পেসিফিক জানতে চাইবে যে ঘন্টা পড়তে হবে। এটা একটা প্রশ্ন আমরা সবসময় পেয়ে থাকি। পড়া বলতে এক হয় আমি এক জায়গায় বসে সারাক্ষণ দুলে দুলে পড়ছি বা অঙ্ক প্র্যাকটিস করছি, সেইটা সেটা একটানা বেশিক্ষণ করা যায় না, ব্রেক নিতেই হয়। মানে 45 মিনিটস 50 মিনিটস করার পরে 10 মিনিটস এর ব্রেক নিতে হয়, না হলে সেটা মাথায় ঢোকে না। কিন্তু সারাক্ষণ পড়াশোনার মধ্যেই, মানে আমি যখন জল খাচ্ছি বা আমি ধরো কোথাও একটা গেলাম, তখনও আমার মাথায় সবসময় ব্যাক অফ দ্য মাইন্ড আমার এটাই চলতো। বা আমি বাইরে বেরিয়েছি কোনো কারণে ফ্যামিলির সাথে, বা আমি টিভি দেখছি, সেখানেও যদি আমি কোনো একটা ইনফরমেশন পেলাম যেটা হয়তো আমার কাজে লাগবে বলে আমার মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে ওটা ক্যাচ করে নেয়। সেটা তখনই হবে যখন তোমার মাইন্ড সারাক্ষণ সুইচ অন মোডে থাকবে, যে এটা এই জিনিসটা তো আমার প্রিপারেশনের জন্য রেলিভেন্ট। তো এইটাই ঘন্টা বেঁধে আমি নিজে তো কখনো পড়িনি, আমি টপিক টার্গেট করতাম যে আজকে আমাকে এই টপিক গুলো শেষ করতে হবে। এবার সেটা যদি আমার সন্ধ্যে 7টার মধ্যে শেষ হয়ে যেত, তাহলে বাকি সময়টা আমি গল্প করছি, খাচ্ছি। এই আমার বোন আছে, মানে ওই বাড়িতে, এখন আমার বিয়ে হয়ে গেছে, আমি অন্য বাড়ি চলে এসেছি, আমার বোন ওই বাড়িতে ছিল, তার সাথে আমি গল্প করতাম। আর যে টপিকটা হয়তো আমার শেষ করতে রাত 12টা বেজে গেল, তো 12টায় বেজে গেল। একেবারেই, তার মানে টপিক বেস পড়তে হবে। মেন থিং হচ্ছে টপিকটা ধরে নিতে হবে যে আজকের দিনে আমি এই ধরনের টপিক শেষ করব, তাতে আমার যদি অল্প সময় লাগে তাহলে অল্প সময়, আর যদি বেশি সময় লাগে সারা দিন কেটে যায় তাহলে সারা দিন। তোমাদেরকেও একটা বলবো যে এইভাবে একটা প্ল্যান আউট করে পড়াটা হয়তো তোমাদের সুবিধা করবে। সো ম্যাম, নেক্সট কোয়েশ্চেনে আসি, একটু আমরা স্টেপ বাই স্টেপ এবার ব্রেকডাউন করবো। সাবজেক্ট ওয়াইজ যদি আপনি আপনার প্রেপারেশনের মাধ্যমে আমাদের একটু বোঝান। হ্যালো, আমার মনে হয় একটু হ্যালো। টেকনিক্যাল কোনো গ্লিচ হচ্ছিল। উই আর ব্যাক। হ্যাঁ, তো এবার যেটা বললাম যে একটু সাবজেক্ট ওয়াইজ যদি আমাদের আপনার স্ট্র্যাটেজি নিয়ে একটু বলেন, কারণ আই এম শিওর আপনি এতগুলো পরপর এক্সামিনেশন ক্র্যাক করেছেন, এটা প্রপার স্ট্র্যাটেজি বা সাবজেক্টের প্রতি, এক একটা সাবজেক্টের প্রতি ঠিকঠাক একটা ভিশন না থাকলে সম্ভব নয়। মানে বই পেলাম, পড়তেই থাকলাম এই ধরনের পড়াশোনা কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে হয় না। সেখানে একটা প্রপার প্ল্যানিং হিসেবে এগোতে হয়। আপনি যদি আপনার প্ল্যানটা বাকি সমস্ত অ্যাসপিরেন্টসদের সাথে শেয়ার করেন, আই এম শিওর যারা এই মুহূর্তে দেখছে তাদের খুব সুবিধা হবে। তা কোন সাবজেক্ট দিয়ে শুরু করলে ভালো হয়? যেহেতু আমি নিজে পলিটি পড়াই, তাই পলিটি দিয়েই শুরু করুন। পলিটি তো পলিটির যে বইটা আছে লক্ষ্মীকান্ত, সেটাই আমি অনেকবার পড়েছি। এবং প্রথমে আমি বুঝতে পারতাম না, যেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সিলেবাসে স্কুল লেভেলে পলিটি, ইকোনমি এগুলো থাকে না। সিবিএসসি তে যে আছে সিভিক্স, তার ভিতরে আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ছিল না যতদিন আমি পড়েছি, তাই আমার প্রথমে খুব প্রবলেম হতো। সেই জন্য আমি এনসিইআরটির বইগুলো, যে যে টপিকটায় আমার প্রবলেম হতো, আমি এনসিইআরটির বইগুলো তখন একটু রেফার করে নিতাম, বা অনলাইনে কোনো ভিডিও থাকলে সেইগুলো আমি দেখতাম, এরকম করে করে। আর পলিটি, যে বই, পলিটি কিন্তু লক্ষ্মীকান্ত বইটা আমি বহুবার পড়েছি। ওটা মানে ভিতর থেকে ছিঁড়ে ছিঁড়ে এসছে পাতা, আমি এতটাই পড়েছি, আমি অন্য কিছু আর পড়িনি। ওইটাই আমার ছিল, আমি ওটাই রিভিশন করতাম। এবং প্রত্যেকটা মানে পড়তে পড়তে ওই লক্ষ্মীকান্তের দেখবেন একটা চ্যাপ্টার শুরু হওয়ার আগে একটা সাদা পেজ থাকে, তো সেই পেজেই আমি পেন্সিল দিয়ে লিখে রাখতাম যে যেগুলো আমার মানে ফ্যাকচুয়াল, যেগুলো আমাকে রিভিশন করে যেতে হবে পরীক্ষার আগের দিন। তো এটাই ছিল আমার পলিটির। তারপরে
যেটা ইউনিয়ন গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের যে পোর্শন গুলো সিমিলার, সেগুলো কম্পেয়ার করে করে পড়া, এইভাবেই আমি পলিটিটা পড়েছিলাম। ওকে, লক্ষ্মীকান্ত ফলো করতে হবে ডেফিনেটলি। আর কম্প্যারিজন করে ছোট ছোট করে পয়েন্ট করে লিখে রাখতে হবে, যেগুলো এক্সট্রা পয়েন্টস হুম। পড়া হচ্ছে বা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সেও দেখছি, ওগুলো যাতে নোট ডাউন করা থাকে। এরপর যদি হিস্ট্রি জিওগ্রাফিতে চলে আসি, সবারই একটা সমস্যার জায়গা। হিস্ট্রিতে আমার জীবন মুখোপাধ্যায়ের বইটা ছিল, সেইটাই আমি পড়তাম। আম, আমার মনে হয় যে যারা প্রিলিমিনারি পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে জীবন মুখোপাধ্যায় পড়লে সাফিসিয়েন্ট। মেন্স পরীক্ষা দেওয়ার জন্য আরো যে একটা রাজী বাহিরের বই আছে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের, ওইটা। আর তার সাথে যে বাকি টাটা মেক্রো হিলের এখন যে বইটা এসছে পুনাম দালাল দাহিয়া, সেটাও অনেকে পড়ে। তো আমি যতদিন ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপেয়ার করেছি, আমি পুনাম দালাল দাহিয়া পড়েছি। কিন্তু আমার মনে হয় তার চেয়ে বেশি ভালো হয় যদি কেউ এনসিআরটিজ পড়ে নেয়। এনসিআরটি যে বইগুলো আছে সেগুলো, পুনাম দাহিয়া আমার অনেকটা বাল্কি মনে হয় অ্যাকচুয়ালি। মানে এনশিয়েন্ট আর মিডিভেল শুধু আছে, সেইটুকুর জন্য আমার অনেক বাল্কি মনে হতো। এনসিআরটি আর তার সাথে জীবন মুখোপাধ্যায়টা সাফিসিয়েন্ট। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের জন্য ওই রাজী বাহির ঠিকঠাক আছে, কারণ ওইটা অনেক ইনফরমেশন দেয়া আছে। ওটাও বেশ প্রায় 500, 550, 600 পেজের বই, কিন্তু অনেক ইনফরমেশন দেয়া আছে। আর ওর পিছনেই নোট করা রয়েছে, চার্ট দেয়া আছে, তো সেই জন্যই ওইটা আমি ফলো করতাম। জিওগ্রাফি? জিওগ্রাফিতে জিওগ্রাফি আমার উইক সাবজেক্ট। জিওগ্রাফি আমার একটু ভয়ও লাগতো, কারণ স্পেশালি যেটা আর কি ইকোনমিক জিওগ্রাফি, যেটা হিউম্যান জিওগ্রাফি বলা হয়, সেই জায়গাটা। তো তবুও যে মাজিদ হুসেনের বইটা, সেইটা আমাকে পড়তে বলা হয়েছিল, আমি পড়তাম, কিন্তু ওই বইটা কিন্তু আমি শেষ করে উঠতে পারিনি, জিওগ্রাফি। আমি তাই যেটা করতাম, আমার স্কুলের যে 9, 10 এর বইগুলো ছিল সেইটা আমি পড়তাম, এনসিইআরটির বই পড়তাম। এবার কোনো এক্সট্রা ইনফরমেশনের দরকার হলে তখন আমি মাজিদ হোসেনের বইটা পড়তাম, মানে ওটা রেফার করতাম, কিন্তু ওটাকে আমি কখনো আহ, মানে বেসিক বই হিসাবে ধরিনি। যারা শেষ করতে পারে ঠিক আছে, কিন্তু ওইটা শেষ করে ওটা থেকে নোট বানানো আমার পক্ষে পসিবল ছিল না। তার মানে যে কোনো 9, 10 এর বইকে বেস করে আপনি হ্যাঁ, আপনার প্রিপারেশন করেছেন, যখন কোনো একটা হ্যাঁ, ইনফরমেশন এক্সট্রা প্রয়োজন তখন একটা বই আপনি রেফার করছেন। হ্যাঁ, হ্যাঁ, ওকে। তো হিস্ট্রি জিওগ্রাফি পলিটি হয়ে গেছে। ইকোনমিক্স আবার একটা ভীষণ প্রবলেমের জায়গা, লোকে বুঝতে পারে না স্টুডেন্টসরা, এটা নিয়ে যদি কিছু। হ্যাঁ। ইকোনমিক্স এর জন্য আহ এক তো যেটা আমাদের বই, আমাকে রমেশ সিং প্রথমে যিনি ছিলেন তিনি রেফার করেছিলেন, রমেশ সিং আমি পড়েও ছিলাম। কিন্তু আহ একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এর এনসিআরটির বই আছে, সেই এনসিআরটির বইগুলো একদম আছে। ফলো করে নিলে, হ্যাঁ, 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 বেসিক্স ক্লিয়ার হয়ে যায়। আর তাছাড়া আমি না, যে যখনই কোনো টার্ম আছে, ইকোনমিক্স তো অ্যাকচুয়ালি খুব টেকনিক্যাল আমার মনে হয়, তো সেইটা আমি গুগলে সার্চ করতাম বা ইউটিউবে ওইটা সার্চ করতাম, দিয়ে কোনো শর্ট আছে বা কোনো ভিডিও আছে, র্যান্ডম কোনো পার্টিকুলার চ্যানেলের নয়, র্যান্ডম যে ভিডিও আমি পেয়ে যেতাম 2, 3টে, আমি দেখে নিতাম, এবার যেটা থেকে আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, ব্যাস ওইটাই। বাকি আমি আগেন রমেশ সিং আমার ছিল, কিন্তু আমি পুরো কমপ্লিট করি। আর এই ক্ষেত্রে পলিটি ইকোনমিক্সে কিন্তু দেখা যাচ্ছে স্ট্যাটিক পোর্শনের পাশাপাশি একটু ডাইনামিক পোর্শনও এখন আসছে। হুম, তো হুম। সেই ক্ষেত্রে ডাইনামিক পোর্শনটা নিয়ে যদি একটু বলেন। ডাইনামিক পোর্শনটায় পলিটির ক্ষেত্রে যেটা, পলিটি ইকোনমি দু ক্ষেত্রে, যেহেতু আমি আমার ইংলিশ স্ট্রং করার জন্য, কারেন্ট অ্যাফেয়ার স্ট্রং করার জন্য দা হিন্দু পড়তাম, তাই আমি মোটামুটি কি হচ্ছে আহ ইন্ডিয়াতে এবং ওয়ার্ল্ড ওয়াইড সেইটা আমি জানতাম। এবার ওইগুলোই আমি একটা জায়গায় নোট করে রাখতাম, যে এটা হচ্ছে এরকম এরকম, নিজের নোটস আমি পলিটি আর ইকোনমির ক্ষেত্রে বানিয়ে নিতাম। এবার যারা, অনেকে আছে যারা দা হিন্দু পড়তে একটু ভয় পায়, যে বুঝতে পারবো না বা সময় লেগে যাবে, সেক্ষেত্রে তারা হেল্প নিতে পারে, তাদের যে কোচ আছে, মেন্টর আছে, তাদের হেল্প নিতে পারে। আমার ক্ষেত্রে যেহেতু আমি পড়ে বুঝতে পারতাম, নোটস বানাতে পারতাম, তাই জন্য আমি
ওইখান থেকেই করতাম। আর যে কোনো জায়গাতেই নোটস ওই হিন্দু ইন্ডিয়ান এক্সপ্রেস পড়েই বানানো হয়। তো সেই জন্য আলাদা কোনো ম্যাটেরিয়াল ছিল না, ওই দা হিন্দু থেকে আমি পড়ে নিতাম। বা অনেক অনেক চ্যানেল আছে যারা হিন্দুর বিভিন্ন এক্সপ্লেনেশন করে, তো ওই পোর্শনটুকু আমি দেখে নিলাম। এইটাই। একেবারেই। আর এই ক্ষেত্রে দুটো নিউজ পেপারের নামও আমরা ম্যামের থেকে পেয়ে গেছি। তোমরা যারা অ্যাসপিরেন্টস আই এম শিওর সেটা ফলো করো অলরেডি, আর যারা করছো না তাদেরকে করতে হবে। আর এই ক্ষেত্রে ম্যাম এই নিউজ পেপারটা পড়াতে আমার মনে হয় ল্যাঙ্গুয়েজের যে পেপার গুলো থাকে সেটাতেও সাহায্য হয়ে যায়। হুম। আর ল্যাঙ্গুয়েজ পেপারে সাহায্য হয়ে যায়। আর তাছাড়াও আমার মনে হয় যে একটা টপিকের উপরে একটা গ্রিপ তৈরি হয়, কমান্ড তৈরি হয়, সেটা ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কিন্তু খুব হেল্প করে। হুম, আমি একজনের বানানো নোটস পড়ে গেলাম, তাহলে আমি সেইটুকু ইনফরমেশনের উপরেই ডিপেন্ড করছি, কিন্তু আমি নিজে একদম। যখন কোনো জিনিস পড়ছি, সেটা আমি যখন বলবো, সেখানে আমার নিজস্বতা থাকবে। তো এটা খুব ইম্পর্টেন্ট। আর ইংলিশেও হেল্প হয়, অ্যাকচুয়ালি ইংলিশ যে এমসিকিউজ ভোকাবুলারি, সেখানেও প্রচুর হেল্প। একদম একটা ওভারঅল ডেভেলপমেন্টের জন্য এটা কিন্তু সাহায্য করে। আচ্ছা, এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সে আসি। যে কারেন্ট অ্যাফেয়ার্স অনেকে দেখি ডেলি ডেলি করে, আবার অনেকে করে যে এক সপ্তাহটা জমা করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছে, বা অনেকে আবার মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সও করতে চায়। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে অ্যাপ্রোচ করেছেন কারেন্ট অ্যাফেয়ার্সকে? দ্য হিন্দু আমি রোজ পড়তাম, কিন্তু রোজ আমি পুরো নোটস বানাতাম না। আমি বললাম পলিটি, ইকোনমি, বা কোনো জায়গায় একটা আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে পার্টিকুলার কোনো একটা ডান্স ফর্ম বা পেন্টিং এর বা কোনো টেম্পলের নাম লেখা আছে, সেইগুলো আমি নোট করে নিতাম। কিন্তু বাকি জিনিসগুলো আমি কোনো উইকলি কম্পাইলেশন বা মান্থলি কম্পাইলেশন থেকে পড়তাম। রোজ নোটস বানানো, হ্যাঁ, সেটা এক হয় যে আমি কোনো কোনো ভিডিও দেখছি, আমার কোনো টিচার আছে, সে পুরোটা নোটস বানিয়ে নিয়ে আমাকে বলছে, আমি সেটা নোট করছি আলাদা, কিন্তু নিজে খুঁজে খুঁজে নোটস বানানোটা অনেকটা সময় সাপেক্ষ। তো প্রিপারেশনের শুরুতেই এতটা টাইম শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স এ দেওয়ার দরকার নেই। তো কিন্তু আমি পড়তাম রোজ, মানে কি হচ্ছে না হচ্ছে সেইটা আমার মনে থাকতো, এবং সেটা হেল্প করে যখন আমি মান্থলি কম্পাইলেশন বা উইকলি কম্পাইলেশন পড়বো। অনেকে ইয়ারলি কম্পাইলেশন পড়ে শুধুমাত্র, কিন্তু আমি সেটাকে সাজেস্ট করি না। আমার মনে হয় উইকলি বা মান্থলি করে নেওয়া উচিত। তো আমি যদি রোজ টাচে থাকি কারেন্ট অ্যাফেয়ার্স এর, তাহলে কিন্তু আমার উইকলি কম্পাইলেশনটা মুখস্থ করতে বা মান্থলিটা মুখস্থ করতে সুবিধা হয়। অলরেডি আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স নিয়ে শুনে নিয়েছি, এবার আসে ম্যাথস, রিজনিং। এই ক্ষেত্রে আপনি কিভাবে প্রিপারেশন নিজের করেছেন? রেগুলার করতে হয়েছে নাকি মাঝে মধ্যে করলে হয়ে গেছে? না, এই ক্ষেত্রে ম্যাথসে, যেহেতু আমার সায়েন্স ছিল, আমি ম্যাথসের টাচে ছিলাম, কিন্তু তবু আমি বলবো যে সব ধরনের যে ম্যাথস আসে সেগুলো তো আর করতাম না। সায়েন্স যখন কেউ পড়ে, তার কিন্তু হায়ার লেভেলে একদম অন্যরকম হয়। পুরোটাই ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, সেইটার উপরে থাকে। জেনারেলি যে অ্যারিথমেটিক বা আরো যে মেনসুরেশন আমরা করি, অ্যালজেব্রা করি, সেগুলো অতটা থাকে না। তো সেই জন্য আমাকেও প্র্যাকটিস করতে হয়েছিল সবকিছু। এবং আমি অনেক লেবার দিয়েছিলাম। আমাদের পিএসসির যে পরীক্ষাগুলো হয়, সেখানে অ্যাডভান্স ম্যাথ অতটা আসতো না, কিন্তু এখন আসছে। স্পেশালি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস যে মেন পরীক্ষা, সেখানে মেন্স পরীক্ষায় কিন্তু খুব টাফ ম্যাথ আসে। তাই ম্যাথসটা করা খুবই জরুরি। ইনফ্যাক্ট আমি বলবো যে আহ, এখন এরকম হয়ে গিয়েছে যে সিভিল সার্ভিস যারা দিচ্ছে, তাদের হয়তো জিএস এর একটা পেপারে একটু কম হলে ক্ষতি নেই, কিন্তু ম্যাথস যদি খুব ভালো তারা করে নেয়, তাহলে তাদের সিলেকশনের চান্স অনেক বেশি হয়ে যায়। আমি ম্যাথস রোজই করতাম, এবং আমি আগেইন অনলাইনে যে বিভিন্ন চ্যানেলগুলো থাকে, যে ভিডিওগুলো থাকে, সেইগুলো অনুযায়ী করতাম এবং মকস দিতাম। মকস দিলে বোঝা যায় যে কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে। আমার যেমন জিওমেট্রি পোর্শনে খুব অসুবিধা হতো, আমি যখন এসএসসির পরীক্ষা দিতাম আর কি, তখন জিওমেট্রি ছিল, তো জিওমেট্রি পোর্শনে আমার অসুবিধা হতো। তাই আমি জিওমেট্রির জন্য বেশি ফোকাস করতাম। কারো যদি অ্যারিথমেটিক থাকে, সেই অ্যারিথমেটিকে বেশি ফোকাস করবে। তো এইটাই। তবে ম্যাথস আর রিজনিং কিন্তু প্র্যাকটিস করতে হবে, এবং বেসিক খুব যে বেসিক কনসেপ্ট, সেটা ক্লিয়ার রাখতে হবে। আমি অনেককে দেখেছি যারা খুব ট্রিক্স
শিখে নিতে চাই যে ট্রিক্স বলে দিন, আমাদের যে শর্ট ফর্ম বলে দিন, ফর্মুলা বলে দিন, কিন্তু সেইভাবে হয় না। সব কোয়েশ্চেন সলভ করা যায় না, ট্রিক্স দিয়ে দু একটা কোয়েশ্চেনই সলভ করা যায়, কিন্তু বেসিকটা যদি স্ট্রং থাকে তাহলে হ্যাঁ হয়তো 1 মাস 1.5 মাস বেশি সময় লাগবে সিলেবাস কমপ্লিট করতে, কিন্তু সে প্রিপারেশনটা অনেক স্ট্রং হবে তার। একেবারে মানে রেগুলার প্র্যাকটিসের কাছে থাকতে হবে আর বেসটা ক্লিয়ার রাখতে হবে, মানে প্রথমেই এসে একটা শর্টকাট খুঁজে নিলাম, সেটা কিন্তু পরবর্তীকালে গিয়ে একটা অসুবিধার জায়গা হতে পারে। আর যেটা আপনিও বললেন যে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে এখন আমরা দেখছি যে ম্যাথসের সেকশনটাকে টগল করা হচ্ছে, একটু ডিফিকাল্ট করা হচ্ছে, সেই প্রত্যেকটা অঙ্ক সবসময় টিপস এন্ড ট্রিক্স দিয়ে হবে না। কিছুটা কনসেপ্ট হ্যাঁ, ক্লিয়ার থাকলে ওই মুহূর্তে যদি ফর্মুলা মনে না পড়ে বা কোনো মতে কোনো ট্রিক না কাজ করে, তাও নিজের বুদ্ধিতে সেটা সেইখানেই করে ফেলা যাবে। আপনি বারবার এই ইন্টারভিউতে মক নিয়ে বলেছেন, তো মক নিয়ে তো কথা বলতেই হয় যে তার ইম্পর্টেন্স কতটা, কবে থেকে এই প্র্যাকটিসটা শুরু করতে হবে, মানে প্রথমেই যখন পড়াশোনা শুরু করছি এনসিইআরটি বেসিক বইগুলো পড়ছি, সাথে সাথে কি মক দেব, নাকি একটা প্রিপারেশন করে নেওয়ার পর আমরা মকের দিকে ঝুঁকবো? আচ্ছা, প্রথমে যখন একদম প্রিপারেশন স্টার্ট করছি তখন মক টেস্ট না কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স সেগুলো দেখা খুব দরকার। কারণ আমরা প্রত্যেকেই তো একটা আলাদা আলাদা লেভেলে থাকি যখন একদম স্টার্ট করি। কেউ কিছু জানি না এরকম থাকে না, প্রত্যেকেই কেউ না কেউ কিছু না কিছু আমরা জানি, যেহেতু সবাই মোটামুটি কলেজ লাইফ থেকে বা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে শুরু করছে। তো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন দেখলে বোঝা যায় যে আমার কোন সাবজেক্টে কতটা জ্ঞান এখন আছে। এবারে সেই অনুযায়ী সে তাহলে নিজের স্ট্র্যাটেজি বানাতে পারবে, ন্যাভিগেট করতে পারবে। আর মক্স এর ক্ষেত্রে আমি যেটা করতাম, আমি অ্যাকচুয়ালি মক্স যখন বলছি তখন শুধুমাত্র মক্স না, মক্স অ্যান্ড প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। যেমন আমি কোনো চ্যাপ্টার পড়ে নিলাম হিস্ট্রিতে বা পলিটিতে, সেই চ্যাপ্টারে কি ধরনের কোয়েশ্চেন অলরেডি অ্যাভেলেবেল আছে ইন্টারনেটে। যেমন অনেক পরীক্ষা থাকে, এসএসসি পরীক্ষা আছে, ওয়েস্ট বেঙ্গল পিএসসি পরীক্ষা আছে, অন্যান্য স্টেটের পরীক্ষা আছে, সেইগুলোর যে প্রিভিয়াস এ যেরকম এসছে ওই পার্টিকুলার চ্যাপ্টার থেকে, সেগুলো আমি পড়ার পরে, ধরো আজকে আমি পড়লাম ওই যে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেগুলো পড়েছি, যেটা একদম পলিটির প্রথম দিকের একটা চ্যাপ্টার, বা খুব ইজি প্রিয়াম্বল পড়ে নিলাম, তো প্রিয়াম্বল থেকে কি ধরনের কোয়েশ্চেন অলরেডি এসে গেছে সেগুলো আমি দেখে নিতাম। মক্স আমি দেয়া শুরু করেছিলাম একবার মোটামুটি সিলেবাস যখন মোর দেন হাফ কমপ্লিট হয়ে গেছে, মোর দেন হাফ প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমার কমপ্লিট হয়ে গেছে, তখন থেকে আমি মক্স দেওয়া শুরু করেছিলাম। কারণ মক্স যদি আমি কোনো একটা পার্টিকুলার চ্যানেলের বা পার্টিকুলার সংস্থার সাবস্ক্রাইব করি, মক্স এরও লেভেল থাকে, প্রথম দিকে একদম ইজি মক্স গুলো থাকে, তারপরে ডিফিকাল্টি লেভেল বাড়ে। তো প্রথম দিকের মক্স গুলো আমি দিতাম, দিয়ে আমি দেখতাম যে না এইগুলো আমার মনে আছে, এটা আমি পড়েছিলাম কিন্তু ভুলে গেছি, তো আরেকবার রিভাইজ করা দরকার। এইভাবে আমার মক্স চলতে থাকে। আর প্রথমে চ্যাপ্টার ওয়াইজ দিতাম, আর তারপরে যখন 70% 80% কমপ্লিট হয়ে গেছিল তখন আমি ফুল মক্স দিতাম। আমি কোনোদিনও 100% কমপ্লিট হবে তারপর রিভিশন করব তারপর ফুল মার্কস দেবো এরকম আমি করিনি, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে কোনো দিনই হয়তো শেষ হবে না সিলেবাস, কম্পিটিটিভের সিলেবাস এরকম, সেই জন্য 70-80% শেষ হয়ে যাওয়ার পরে আমি ফুল মার্কস দিতাম। একেবারেই কয়েকটা সুন্দর কথা এখানে ম্যাম বললেন, সেটা হচ্ছে সিলেবাস যদি তুমি চিন্তা করে থাকো যে শেষ হওয়ার পর আমি মক দেব, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। কোন সিলেবাস শেষ হয়েছে এরকম অ্যাসপিরেন্ট খুব কম দেখা যায়, রাইট ম্যাম, যে সবকিছুই আমি হ্যাঁ, পড়ে গেছিলাম। কিছুটা ভুলে যাবে, কিছুটা টপিক ছেড়ে দিতে হবে, তো কখনোই সেই দিনটার জন্য অপেক্ষা করো না। আর ম্যাম যেটা বললেন খুব স্ট্র্যাটেজিক্যালি তিনি কিন্তু পড়াশোনাটা করেছেন, প্রথমে টপিক ওয়াইজ দিয়েছেন, তারপরে যখন দেখলেন 50% পড়া হয়ে গেছে তখন ওভারঅল মক দিয়েছেন। তিনি ওয়েট করেননি যে 100% হলে আমি তখন মকের দিকে এগোবো। এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি যদি নিয়ে একটু কথা বলি, যে কত ফ্রিকুয়েন্টলি মক দেওয়া উচিত, মানে সপ্তাহে নাকি প্রত্যেক দিন একটা করে পেপার, মানে পরবর্তীকালে যখন এন্টায়ার পেপার নিয়ে আপনি বসছেন সেটা নিয়ে যদি কথা বলি। হুম। আহ, শুরুতে সপ্তাহে একটা কি দুটো, তার বেশি নয়। কারণ মক্স দিয়ে সেইটাকে অ্যানালাইজ করা খুব ইম্পর্ট্যান্ট, যে আমি কোথায় ভুল করলাম,
অনেক সময় হয় কি, আমাদের কোনো চ্যাপ্টার পড়া হয়ে গিয়ে থাকে, কিন্তু সেই চ্যাপ্টার থেকেই যখন কোয়েশ্চেন করে তখন সেটা আমরা করতে পারি না। তো এই জিনিসগুলো দেখতে হবে যে আমার তো মনে হচ্ছিল যে আমি এটা পড়েছি, কিন্তু মক্স দিতে গিয়ে দেখলাম যে আমার মনে নেই। আম, মনে হচ্ছিল পড়ে নিয়েছি, কিন্তু ঠিক করে পড়া হয়। তো এইগুলো অ্যানালাইজ করতে হবে। তাই প্রথম দিকে সপ্তাহে একটা কি দুটো মক্স। আর এইটাই যখন একেবারে এক্সামের কাছে চলে আসে, যেমন আমি বললাম যে 1 মাস বাকি, 1.5 মাস বাকি, তখন আমি প্রতিদিন মক্স দিতাম। কারণ তখন আমার বই খুললেই মনে হতো যে হ্যাঁ, এগুলো তো আমি পড়েছি, পড়া হয়ে গেছে। তাই আমি মক্স দিয়ে দেখতাম যে আমার কতটা মনে আছে। মক অ্যাকচুয়ালি রিভিশনে খুব হেল্প করে। তো আমি সেই জন্য তখন প্রতিদিন মক দিতাম। মক দিতে আমার এবারে অনেক সময় হয় যে 3 ঘন্টা যেহেতু টাইম থাকে, তাই আমরা 3 ঘন্টায় লাগিয়ে মক দিই। কিন্তু আমি সেটা করতাম না। আমি চেষ্টা করতাম 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আমি যতটা পারছি ততটা আমি এই পেপারটা করে নিই। প্রিলিমস এর না, মেন্স এর ক্ষেত্রে বলছি। প্রিলিমস এ তো কমই টাইম থাকে, তার থেকে মেন্স এ যেমন 3 ঘন্টা করে থাকে এক একটা পেপার। তো আহ এইরকম টেন্ডেন্সি থাকে যে আমি 3 ঘন্টা ধরেই বসে থাকবো, বসে আমি চেষ্টা করব, গেস ওয়ার্ক করব। সেইটা আমি করতাম না। আমি 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিতাম মক। করে আমি অ্যানালাইজ করতাম। আমার অ্যানালাইজ করতে কিন্তু এক একটা মক পেপার ওই রকম প্রায় 2-2.5 ঘন্টা টাইম লেগে যেত। মক পেপার অ্যানালাইজ করে সেখান থেকে কিছু ইনফরমেশন নোট করা, এই জিনিসগুলো করতে আমার টাইম লেগে যেত। তো মোটামুটি একটা মক পেপারের পিছনে আমি প্রায় 5 ঘন্টা ডেডিকেট করতাম প্রতিদিন। আর বাকি যেটুকু সময় থাকতো সেটাই বাকি একটু ম্যাথস প্র্যাকটিস করলাম, বা কারেন্ট অ্যাফেয়ার্স পড়লাম, নিউজ পেপার পড়লাম, এইগুলো করতাম। একেবারে এখানে যে ম্যাম কথাটা বললেন যে শুধু মক দিলে হবে না, অনেকে এটা ভাবে মক পেপার দেওয়া মানে পেপারটা দিলাম নিয়ে পেপারটা সরিয়ে রেখে দিলাম, তা নয়। সেটার অ্যানালিসিসটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কি পারলাম না, কেন পারলাম না, যেই কোয়েশ্চেনটা পারলাম না সেই বিষয়ে আর একটু ইনফরমেশন পড়ায়। এম আই রাইট ম্যাম? একটু হুম ইনফরমেটিভ ওয়েতে অ্যানালিসিস করতে হবে। অনেকেই হুম কিন্তু মক দেয়, হয়তো 20টা প্রশ্ন পারলো না, নেক্সট মকে চলে গেল, কিন্তু ওটা বুঝতে হবে এই 20টা প্রশ্ন আমি কেন পারিনি, কোথা থেকে এসেছে, কোন চ্যাপ্টার থেকে এসেছে, বা যেটা পেরেছি তার সাথে কি কোনো এক্সট্রা ইনফরমেশন রয়েছে। কারণ অনেক সময় এমসিকিউ তে ওই এক্সপ্লেনেশন থেকেও আবার কয়েকটা এমসিকিউ বেরিয়ে হুম আসে হুম হুম একেবারেই। তো তোমরা সবাই এখানে শুনলে, মক টেস্ট দিতেই হবে। শুধু যদি বই খুলে পড়তেই থাকো তাহলে কিন্তু হবে না। আর মক টেস্ট রিভিশনেরও একটা অসাধারণ পদ্ধতি, যেমন ঠিক ম্যাম বললেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এরপরে আমি জানবো যে আপনার লাইফের নেক্সট কি কোনো পরীক্ষা দেওয়ার টার্গেট রয়েছে? না, এখন আমি আর কোনো পরীক্ষা আর দেবো না। কারণ অনেক পরীক্ষা আমি দিয়েছি। আর আমি বললাম যে একটা সময় ওই সাইকেলটা থেকে আমি বেরোতে পারছিলাম না, যে ফর্ম ফিল আপ করছি, পরীক্ষা দিচ্ছি, এই সাইকেল থেকে। তো সেই সাইকেল থেকে আমি বেরোতে পেরেছি। এখন আর কোনো পরীক্ষা দেওয়ার ইচ্ছা আমার নেই। আমি পরীক্ষা দিয়েছিলাম অনেক, আমি ডাব্লিউবিসিএস ও দিয়েছিলাম, আমি ইউপিএসসি মেন্স দিয়েছিলাম 2 বার। কিন্তু আমাকে তারপরে বলাও হয়েছে যে এরপরেও তুমি ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি র জন্য পার্সিউ করো, কিন্তু আমার আর সেরকম কোনো ইচ্ছে নেই। মানে ভিতর থেকেই আমার আর সেই ইচ্ছেটা নেই যে আমি এইগুলো করব, বা আহ আরো পড়াশোনা করি বা পরীক্ষা দিই। তো সেই জন্য এখন আর কোনো পরীক্ষা আমি দিচ্ছি না। ওকে, ওকে। আই এম শিওর যেহেতু আপনি এতগুলো এক্সামিনেশন ক্র্যাক করেছেন, আশেপাশে থেকে নিশ্চয়ই এইটাও এসছে যে ইউপিএসসি কেন নয়, ওটাও দেওয়া উচিত। বাট অ্যাজ ইউ সেড, যে মন থেকে যখন মনে হচ্ছে যে এইটাই আমি স্যাটিসফাইড, সেটা সব থেকে বেশি হুম ইম্পর্টেন্ট। তো তোমরাও হুম যারা হুম এই ক্ষেত্রে পরীক্ষা দিচ্ছ, অনেকে অনেক রকম কথা বলবে, এই পরীক্ষা দাও, ওই পরীক্ষা দাও। তোমাকে বেছে নিতে হবে যে তুমি কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে চাও এবং কোথায় তুমি স্যাটিসফাইড হবে। না হলে কিন্তু পড়ারও কোনো শেষ নেই, চাকরিরও কোনো শেষ নেই। ম্যাম, হুম। এই ক্ষেত্রে যদি যারা অ্যাসপিরেন্টস, যারা এই মুহূর্তে দেখছে আপনাকে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান, কারণ তাদেরও এখন একটা স্ট্রাগল চলছে, তারাও একটা জার্নির মাধ্যমে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি বলতে হুম। চান? আমি এটাই বলবো যে একটা সময় আমারও এরকম গিয়েছে। সুতরাং ভেঙে পড়লে চলবে না। আমি জানি যে খুবই কষ্টকর ওইটা, মেন্টালি প্রচন্ড স্ট্রেনুয়াস। পড়াশোনা করা একটা জিনিস, পড়াশোনা আমরা ছোটবেলার থেকে সকলে করে আসছি, পড়ছি, পরীক্ষা দিচ্ছি। কিন্তু এই যে গভর্নমেন্ট সার্ভিসের একটা জায়গা, যে এখানে তুমি যদি
পাশ করতে না পারো, এখানে যদি তুমি একটা চাকরি না পাও, তাহলে তোমার কোনো দামই নেই, এরকম ভাবে মানুষকে মানে ট্রিট করা হয়। এই মেন্টালিটিটাই সকলের থাকে। তো আমি এইটা বলবো যে এইটাকে চ্যালেঞ্জ হিসাবে না, যে আমি যদি আজকে একটা চাকরি পাই তাহলে আমার ভালো হবে, আমার পরিবারের যারা রয়েছে তাদের ভালো হবে। কিন্তু আমি এইটা মেনে নিয়েও, এইটাও কিন্তু মেনে নিয়ে ঢোকা উচিত, অন্তত জেনে নেওয়া উচিত যে যতজন পরীক্ষা দেয় তারা সকলেই চাকরি পাবে না, কারণ সেই রকম ভেকেন্সি থাকে না। সুতরাং আমি হয়তো পেলাম না, 10 বছর অনেকেই আছে দেখি যে 10 বছর 12 বছর ধরে স্ট্রাগল করছে, তারপর মানে এখনো স্ট্রাগল করে যাচ্ছে। তো আম, আমি মানে এটা বলতেও হয়তো এটা ঠিক পলিটিক্যালি কারেক্ট না, এটা মোটিভেশনাল স্পিকারদের মতো শোনাবেও না কথাটা, কিন্তু আমি বলবো যে একটা নিজেকে ডেডলাইন দেওয়া উচিত, যে আমার এই বয়স অবধি আমি পরীক্ষা দেব, তারপরে আমি মুভ অন করে যাব। কারণ তার মধ্যে পেয়ে গেলে তো খুব ভালো, ডেডলাইন দিলে একটা খুব ভালো মানে সেটাই ইটসেলফ একটা মোটিভেশন হিসাবে কাজ করবে। কিন্তু ডেডলাইন যারা মানে তারপরেও যদি না হয়, তাহলেও আমার মনে হয় যে মুভ অন করে যাওয়া উচিত, নিজেকে কষ্ট দিয়ে, নিজের আশেপাশের লোকদের কষ্ট দিয়ে, ফ্যামিলি লাইফ, তারপরে মেন্টাল পিস, মেন্টাল হেলথ, সব কিছুকে খারাপ করে যদি একটা চাকরি তুমি পাও, সেটা তুমি কন্টিনিউ করতে পারবে না। কারণ চাকরি করার জন্য এই যে রোজ যাওয়া আসা, চাকরিতে আমি যাচ্ছি আমি আসছি, এই জীবনটাও ভীষণ একঘেয়ে। আমি এখন যে চাকরি করছি, আমি 2021 সাল থেকে চাকরি করছি, তো অনেকটাই সময় হলো। ওই চাকরি পাওয়ার আনন্দটা, চাকরি করতে যাওয়ার আনন্দটা 1-1.5 মাসই থাকে, তারপর কিন্তু পুরোটাই একঘেয়ে। তো সেইখানে যদি তুমি পুরোপুরি নিজেকে শেষ করে দাও, তোমার মেন্টাল হেলথ যদি খারাপ হয়ে যায়, তোমার সাপোর্ট সিস্টেম যদি না থাকে, তোমার ফ্যামিলি, তোমার লাভড ওয়ান্স, তাহলে সেখানে সার্ভাইভ করা কিন্তু খুব কঠিন। এবং আমি আমার চাকরি জীবনে দেখেছি, আমার অফিসে, যে অনেকে আছেন যারা চাকরি পেয়েছেন কিন্তু তাদের তারপরে মেন্টাল হেলথ ঠিক ছিল না, তারপর পারিবারিক অনেক কারণে তারা কন্টিনিউ করতে পারেনি, তারা চাকরি ছেড়ে দিতে হয়েছে, তাদের সরকারি চাকরি পেয়ে ছেড়ে দিতে হয়েছে। তো আমি সবসময় বলবো যে আমি একবারেই কোনো রকম কোনো মানে পোলারিটি বা এক্সট্রিমিজমে বিশ্বাস করি না। আমার মনে হয় জীবনে ব্যালেন্স থাকা খুব দরকার। তুমি যখন অ্যাসপাইরেন্ট আছো তখনও তোমাকে ব্যালেন্সড ওয়েতে তোমার লাইফ চালাতে হবে। আমি পড়তে পড়তে হেলথ পুরো খারাপ করে নিলাম, সেটা করলে চলবে না। সেই রকম তোমার যে ফ্যামিলি লাইফ, তোমার মেন্টাল হেলথ, সেগুলোরও ধ্যান দিতে হবে। এইভাবে আমার মনে হয় এর আগে কোনো আহ কি বলবো, মানে কোনো মানুষকে এইভাবে খোলাখুলি কথা বলতে হয়তো আমি শুনিনি। থ্যাংক ইউ সো মাচ, আপনি এইভাবে সবার সাথে এই যে আপনার ফিলিংস এটা শেয়ার করলেন। বাট তিনটে টিপস, মানে যারা এখনো প্রিপারেশন করছে তাদের জন্য হ্যাঁ, যদি তিনটে টিপ আপনাকে দিতে হয়, তাহলে সেটা কি হবে যেটা তাদের এই জার্নিতে সাহায্য করবে? এক তো বলবো, নিজের স্ট্র্যাটেজি নিজে বানাও। কারোরটা শুনে পুরোপুরি সেটা ফলো করে যে তুমি তার মতনই ফল করবে এমন ব্যাপার নয়। তুমি স্ট্র্যাটেজি নিজে বানাতে হবে। নিজের যে মেটেরিয়াল সেটাও নিজেকে চুজ করতে হবে। যেমন আমি বললাম, আমাকে রমেশ সিং দেয়া হয়েছিল, আমাকে হচ্ছে তারপরে জিওগ্রাফির জন্য যে বইটা দেয়া হয়েছিল, আমি সেগুলো পড়তে পারি। আমি নিজের মতো করে এনসিইআরটি থেকে বেছে নিয়েছিলাম। তো তোমরাও নিজেদের স্ট্র্যাটেজি আর নিজেদের মেটেরিয়াল নিজেরা সিলেক্ট করো। দ্বিতীয় হচ্ছে, মেটেরিয়াল কখনো প্রলিফারেট করবে না, যে এক হিস্ট্রির জন্য আমি 5-6টা বই পড়ছি, জিওগ্রাফির জন্য 5-6টা বই পড়ছি, এরকম করলে হবে না। ইনফ্যাক্ট যারা অপশনাল অপশনাল পড়ছে, তাদের ক্ষেত্রেও হবে করা উচিত নয় বলে আমি মনে করি। অপশনালের ক্ষেত্রে হ্যাঁ, ওখানে একটু এক্সট্রা পড়তে হয়, মাস্টার্স লেভেলের নলেজ দরকার হয়, কিন্তু তবুও সবসময় কনসলিডেটেড রাখা উচিত নিজের মেটেরিয়ালকে, যাতে আমি রিভিশন করতে পারি। আর যেটা বলবো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন আর মক্স, খুব ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সলভ করব, তাহলে বোঝা যাবে যে কি ধরনের কোয়েশ্চেন আসবে এবং একটা এক্সামের প্যাটার্ন কিভাবে চেঞ্জ হচ্ছে। যেমন ডাব্লিউবিসিএস এইবারে মানে 2023-এর প্রিলিমিনারিটা দেওয়ার পরে সবাই বলছে যে ইউপিএসসি লেভেলের কোয়েশ্চেন এসে গেছে, কিন্তু ইউপিএসসি লেভেলের কোয়েশ্চেন আসেনি।
এই কথাটা আমি অনেককে বলেছি, 2-3 জনকে, যে ইউপিএসসি লেভেলের কোয়েশ্চেন আসেনি, একটু স্ট্যান্ডার্ড করেছে, মানে ডাব্লিউবিসিএস মেন্সে যেমন কোয়েশ্চেন করতো প্রিলিমিনারিতে খানিকটা সেরকম করেছে। কিন্তু সেটা তো কেউ যদি পরপর ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেন গুলো দেখে তাহলে বুঝতে পারবে। তো আমি বলবো সেই জন্য পিএ, পিওয়াইকিউ আর মক্স এগুলো খুব ইম্পর্টেন্ট। তো তিনটে, এক হচ্ছে নিজের স্ট্র্যাটেজি, নিজের বুকস নিজে সিলেক্ট করো। দুই, যে মেটেরিয়াল পড়বে, বই পড়ো, নোটস পড়ো, সব সেটা কনসলিডেটেড রাখবে। প্রচুর বই পড়ে ফেলবে না একটা সাবজেক্টের জন্য, রাদার একটা সাবজেক্টের জন্য একটা বই খুব ভালো। আমি যেমন বললাম, আমি লক্ষ্মীকান্ত পড়েছি, কাভার টু কাভার পড়েছি অনেকবার, প্রায় 20-30 বার আমি লক্ষ্মীকান্ত বইটা পড়েছি। আর থার্ড, যেটা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন আর মকস খুব সিরিয়াসলি নিতে হবে। এই তিনটে। একদমই। আরেকটাও কথা এখানে যেটা আপনি বললেন যে অনেকেই ভাবে এই এক একটা সাবজেক্টের উপরে 3-4টে করে বই, তারাই কিন্তু হুম, দেখবেন ম্যাম সিলেবাস কমপ্লিট করতে পারছে না এবং বছরের পর বছর হুম, সময় লেগে যাচ্ছে। যেটা ম্যাম বলছেন হ্যাঁ, একদমই কনসলিডেটেড ওয়েতে একটা পড়তে হবে। একটা সাবজেক্টের উপরে যদি 5টা বই পড়ো, যেখানে এতগুলো সাবজেক্ট, একটা টাইম লিমিট রয়েছে, তোমরা ক্র্যাক করতে কিভাবে পারবে? তো এই প্রসেসটাকে ইলংগেট করার কোনো মানে হয় না। যা পড়ছো মন দিয়ে পড়ো, স্ট্র্যাটেজিক্যালি পড়ো। ম্যাম আজকে তোমাদেরকে গাইড করলেন, এন্ড থ্যাংক ইউ সো মাচ শ্রীতমা ম্যাম। আমার নিজেরও ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আর অ্যাসপিরেন্টসরা তো ডেফিনেটলি ইন্সপায়ার্ড হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপনার এই টাইম দেওয়ার জন্য ওয়েস্টার্ন ডব্লিউবিসিএস এর তরফ থেকে। থ্যাংক আর তোমাদেরকে বলবো এই ধরনের সেশন যদি তোমাদের ভালো লাগলে ডেফিনেটলি কমেন্টে জানাও, আরো এই ধরনের সেশন আমরা তোমাদের জন্য নিয়ে আসবো। থ্যাংক ইউ। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।